আমি জানি যে উনি একজন প্রজ্ঞাবান লয়ার, কিন্তু না, এই জায়গাটা একটু বেকায়দায় পড়েছি আপনার সাথে। আমার আর বলার কিছু নাই আসলে, উনি খুব বেকায়দায় আছেন। আমরা অন্য টপিকে যাই। আমি একটা প্রশ্ন করি, তাহলে কোনো খ্রিস্টান নারী প্রধান হতে পারবে বাংলাদেশের, বা হিন্দু নারী? তাহলে হ্যাঁ, যদি সেটা রাষ্ট্রপ্রধান হতে অবশ্যই পারবে যদি তাকে ভোট দেয়। যেমন আপনি দেখেন ২০০১ সালে ৪ দলীয় না, জোটে সার্ভে শেষ করি, এটা হ্যাঁ নাতে থাকেন, আপনি এমনি বেকায়দা আছেন, আমরা একটু পরিষ্কার আপনাকে হেল্প না, করি। না, না, না বলেন, প্রথমে যদি জায়গাটা ক্লিয়ার করতে হবে, আপনার মতো বলেন। শিক্ষিত মানুষ আমাদের কাছ থেকে তো অডিয়েন্স ক্লিয়ার উত্তর চায় রাজনীতির মাঠের অবশ্যই বাইরে বলেন। গিয়ে, তাই না? এবং জি, জি, এই জি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আমি তো পলিটিশিয়ান না, আপনি না, আমরা না, 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 একাডেমিক আপনি শিক্ষক মানুষ। আলোচনাটা শিক্ষাভিত্তিক। না, না বলেন। আমরা তো সেই পলিটিশিয়ান। জন্যই বলছি যে আপনি খ্রিস্টান একটা নারীকে আবার বলছেন যে হতে পারে। হিন্দু নারীর ক্ষেত্রে তাহলে কি আপনার হিন্দুকে নমিনেশন দিয়েছেন? হুম, হিন্দু তো নারীকে নমিনেশন যদি দিয়ে ফেলতেন, তাহলে কি সে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারতো? প্রথম আমার কথা হলো মুসলিম যে বোনটা জামাত, কি অসুবিধা করবে? হ্যাঁ, আমি আপনাকে বলি মুসলিম বোনটা না। আমার কথা হলো বাংলাদেশ জামাতে ইসলামে যদি জামাতে ইসলাম চিন্তা করে, ধরেন মারদিয়ার কথা চিন্তা করি, মারদিয়া যদি এমপি হতো, কারণ এখানে মারদিয়াকে প্রধানমন্ত্রী বানানো হবে, জামাতে ইসলাম যদি সিদ্ধান্ত নেয় সেটা পারবে। কিন্তু জামাতে ইসলামের আমির হিসাবে কি মারদিয়া কোনোদিন জামাতে ইসলামের আমির হতে এখন দ্বিতীয় পারবে প্রশ্ন না। করি, এই আপনি তো দিস ইজ দ্য কনস্টিটিউশন ডিসপ্লিন। সারাক্ষণ কাজ করেন, কনস্টিটিউশন রাইট কি এটা বলে যে আপনি তাহলে কি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলবেন বাংলাদেশের নারী পুরুষের সম অধিকারটা? আচ্ছা, আপনি তো এই বিষয়ের শিক্ষক মানুষ, আপনি ভালো জানেন যে আমার কনস্টিটিউশনের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই শব্দটা বোন আছে সেজন্য আর করলাম না। এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এটাকে আর ওই জায়গায় নাই। আর ৭২ এর যে কনস্টিটিউশন না, ডিড ওয়াজ আমি আমি ড্রাফটেড আমি বাই ইন্ডিয়া। আশারে ভাই, আমি তো সুতরাং সংবিধান ওই ছাত্রী জায়গাতে হিসেবে যাওয়া যাবে না। কিছু নাই। যখন আমরা না, ওই বলতেছি আমাদের বিষয়ে কিছু নাই। সংবিধানটা কি? কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। তো কোরআন ও সুন্নাহর আলোকে আপনাকে সংবিধানটা অ্যাজ ইট ইজ মেনে তাহলে নিতে তো হবে। আপনি তো তাহলে তার মানে কি তাহলে তো আপনি বর্তমান শরিয়া আইনের সংবিধানটা কথা ভ্যালিড বলছেন। না? না, ভ্যালিড বর্তমান না, তাহলে সংবিধানটা শরিয়া না, আইনে না, ভ্যালিড না? করবেন। শোনেন, বর্তমান সংবিধান যদি ভ্যালিড হয় এই ভোট ভ্যালিড না, এই জুলাই সনদ ভ্যালিড না, এই জুলাই সনদে না, হানা ওইটা আপনারা সাহেব ক্ষমতায় কোনো গেলে কিছুই সংবিধান ভ্যালিড না। থাকবে না? ভাই, আপনারা না অবশ্যই না থাকবে, ধরে নিলাম অবশ্যই থাকবে, আমরা অবশ্যই না থাকবে। সাহেব, আমি ধরে নেই যে আপনারা ধরে নেই যে আপনারা এমনি সময় কম পাচ্ছে, আবার আবার আরেকটা টক শোতে বের হয়ে যাবো, আমি কয়েকটা কথা বলে বের হয়ে যেতে পারবেন। এই প্রশ্নগুলো রেখে যায়, আপনি উত্তর দিন। সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে এই সংবিধান আসতে নেই, ইয়াটা অমূল্য, এটা ডিবেট আমরা টক শোতে অনেক করছি, আপনার সঙ্গে আমরা না, সরাসরি না, talk এটা টক শো না। এটা আপনি এখন বলেন যে আজকে সংবিধান এই বলছে এই নারী, সংবিধানটাকে অকার্যকর কিনা বলেন। আপনি হুম। একজন তা এই রাষ্ট্রবিজ্ঞানের ওই শিক্ষক হিসেবে ডিবেটটা বলেন। আমি যাবো না, আমার কিন্তু সংবিধানের মোড়কেই না, না, এখন আপনি এটাকে পরিষ্কার করি, না এই সরকার এই কি সংবিধানের মধ্যে সরকার? এই না ইলেকশনটা হচ্ছে আমরা এই সংবিধানের মধ্যে সরকারদের, আমি থেকে? একটা শব্দটা বোধহয় খারাপ শোনাচ্ছে, মানে কায়দা করে সংবিধানে থাকা সরকার, মানে কায়দা করে সংবিধান, সেটা আমি বাস, আমি আর আপনি এক জায়গায়। এখন তার মানে ধরে এটা নিলাম যে সাংবিধানিক সরকার কায়দা না। করে আমি সংবিধানটাকে নিলাম। আমি বলে যাই কয়েকটা কথা, আমাকে একটু একটু টাইম দিবেন আশা করি। একটা হচ্ছে অবশ্যই। সংবিধান অনুযায়ী এটা জামাত ইসলাম বলতে পারে না। ৭১-এর ভূমিকা সারের ভাই খুব ভালো লাগতো যদি এটা আমরা আমিরের মুখ থেকে এটা শুনতাম যে এটা রাজনৈতিক ভুল এবং এটা রাজনাথের ক্ষমা চাওয়া উচিত। এবং একটা জিনিস উনি এটা ভালো লাগলো, বলতেও শিক্ষিত চাইছে। মানুষ, যে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল ক্ষমা চেয়ে রাজনীতি করেছে, জামাতের এই ক্ষমা চেয়ে রাজনীতির তো সুযোগ ছিল, আমি শুরুতেই বললাম সেই ক্ষমাটা এদিক ওদিক গলা ছেড়ে কাশলে একটু ভালো হয়। যে সুযোগটা জামাতের সামনে তৈরি হয়েছিল কয়েকটা কারণে, মোটা দাগে সেটাকে নষ্ট করেছে জামাত। একটা হচ্ছে জামাত এই মুহূর্তে কোনো ইসলামিক দল বলে আমি মনে করি না। যদিও সাহের ভাই বলছে যে দাড়ি পাল্লায় অন্তত ভোট দিলে মরার পর বলতে পারবো, আমি ওই জিনিসটা ভাবছি যে অন্তত মরার পরও যদি কিছু একটা হয় দাড়ি পাল্লায় ভোট দিলে সেটা একটা চিন্তা করা হতো, কিন্তু এটা ওনার মতো ব্যক্তির কাছ থেকে না আশা করি না। ২ নম্বর, জামাতের অবস্থান অবশ্যই জামাত যুদ্ধাপরাধীর দল, এবং এই অপরাধের ক্ষেত্রে অপরাধের বিচারটা ঠিক হতে হবে, বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের বিচার হতে হবে। এই বিষয়ে কনস্টিটিউশন, এই বিষয়ে কোনো রাজনীতি বিতর্ক থাকতে পারে না। ক্ষমা চাওয়ার পরেও জামাত ইসলামের এই বিচার হতে হবে। যে বিচার আওয়ামী লীগ করেছে তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তার অবশ্যই আমরা সমালোচনা করবো, এক্সেপশন না। কিন্তু জামাত একটা যুদ্ধাপরাধীদের দল, সেই আদর্শ থেকে কায়দা করে তরুণদের প্রেসারে সামাজিক পরিবর্তনে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে সুযোগটা জামাত হারাচ্ছে সেটা দুঃখজনক। ২, ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি যে বক্তব্য, সেটা বিএনপি সরাসরি রাজনৈতিক কোনো নেতা থাকলে ডিফেন্ড করবেন। প্রসঙ্গটা যদি উঠেছে, আপনি অলরেডি বলেছেন যে গুপ্ত সুপ্ত না, বিএনপি বলেছে এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু সংখ্যার আধিক্যে সবচেয়ে গুণ গুম অত্যাচার, হ্যাঁ জামাতের সংগঠনের সাইজের তুলনায় এটা তুলনা করতে গেলে অথবা প্রপোর্শনালিটি কি হবে জানি না, বাট নাম্বারে গুম সবচেয়ে বিএনপি বেশি, হত্যাকাণ্ডের শিকার বেশি, কবরস্থানে বেশি, কিন্তু জামাতের উপরে কম, কোনো অংশে কম অত্যাচার হয়েছে। আমি একজন স্পেকটেটর, না, অবশ্যই না। এটা আমি আপনার সাথে স্বীকার করি। ২ দলই তারা স্বীকার করে এটাকে, বিএনপি কে ছোট করাটা এটা এক ধরনের মিথ্যে ন্যারেটিভ দাঁড় করা, ছোট এবং আশা করেনি। করি যে হ্যাঁ। সারেগার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না। আচ্ছা, ৩ নম্বরে আসি, যে এটা খুব ক্লিয়ার করা উচিত ছিল, এটা বললাম যে সুযোগ নষ্ট, সেটা গঠনমূলক সমালোচনা করছি। এটা হচ্ছে যে এই যে পরিবর্তিত ব্যবস্থায় সারা জীবন আমি শুনেছি, আমার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন
শিবির জামাতের সাথে রিলেটেড দুঃসম্পর্কে বা যাদের সাথে টুকটাক পরিচিত গুপ্ত থাকার কারণে কম সুযোগ হয়েছে, পরবর্তী 17 বছর যখন বুঝতে শিখেছে যে সাইমন শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, তাদের মাধ্যমে জামাতের এবার নির্বাচনী গান দুটো বানালেন, অত্যন্ত সম্মান করতাম জামাতকে, কিন্তু র্যাপার দিয়ে র্যাপ সং ইংল্যান্ড বাংলাদেশ তৈরি করে ও জায়গায় একটা শোকিয়তের জায়গায় আমি যেহেতু ইসলামকে চিন্তা করি একেবারে লিমিটেড ধারণায় নামাজ পড়া মানুষ হিসেবে, সেটা কিন্তু দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপরে আসি যে দ্বিচারিতার জায়গাগুলোতে সবচেয়ে বড় যে কেন জায়গাটা নারীর এই আঘাতপ্রাপ্ত হলেন কেন ডিবেটটা ডাক্তার আমাকে, মামুন, আমি আঘাতপ্রাপ্ত আসলে হলেন কোনো কেন? পাইনি। কারণ ডাক্তার মামুন একটু কারণ হচ্ছে যে বলবেন আমি আশা করেছিলাম জামাত বলবে যে এটা শরিয়া আইনের ভিত্তিতে বাংলাদেশ চলবে এবং দিস ইজ ইসলাম যা বলবে আমরা তাই করবো। সেদিক থেকে কিন্তু জামাত অনেক অংশে বিচ্যুত হয়েছে, অনেক অংশে না মানে মোটা দাগে বিচ্যুত হয়ে একটা রাজনৈতিক ক্ষমতালিপ্সু দলে পরিণত হয়েছে। একটা জিনিস জামাত ভালো করেছে, আমি এম সো গ্রেটফুল টু ব্যারিস্টার শাহরিয়ার এন্ড ফিউ আদার একাডেমিক্স, তারা বাইরে ছিলেন, সেটা তারা নির্যাতনের শিকারও হয়েছিলেন আমরা জানি, অনেকে পড়াশোনা করেছেন, তাদেরকে জামাত রাজনৈতিক মোড়কে ব্যবহার করার চেষ্টা করছেন এই শিক্ষিত জনগোষ্ঠীকে, সেটি দুঃখজনক। তারা অনেক কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা এই যে যারা শিক্ষিত ব্যারিস্টার ডক্টর যারা বাইরে থেকে অনেক এসছেন আমাদের দেশে, যারা আসলেও কথা বলতে পারেনি, তাদের দ্বারা যে আমাদের একটা মিথ্যা ন্যারেটিভ ডেভেলপ করে রাজনীতিটা করার চেষ্টা করছে, তো সেটা আমি মনে করি একটা সুযোগ হারানোর চেষ্টা। এটা আলটিমেটলি লং টার্মে এই মানুষগুলোকে যদি সঠিক, যে কথাটা সাহেব ভাই বললেন, আই রেসপেক্ট ইউ সো মাচ অন দিস, যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভাই আমি মনে করি এটা জামাতের ভুল। এই জায়গাগুলোকে ওনাদের স্পেসটা, ওনাদের উচিত জামাতের নেতৃত্বকে এটা বোঝানো যে এটা ভুল, এটা আমাদের দ্বারা এগুলো না, এটা তো বলাই আমির জামাত বলছে ভাই, মামুন ভাই, এটা আমির না জামাত না বলছে। ভাই, আমার অবস্থা আপনি বলুন, ক্লিয়ার যে আপনার আমি শেষ হলে বলবো, আপনার শেষ আমার হলে বলবো। আমার মুক্তিযুদ্ধের জন্য আমি ক্ষমা চাই। জামাত আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা, জাপানের মতো আবার বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষের সম্পর্ক করে, কিন্তু এইভাবে এটা অ্যাকসেপ্টেড না। মানে আমি তো মানে যে রেসপেক্ট রেখেই দেখেন, আপনি যেমন যারা এখন টক শো করছেন বা আসছেন মিডিয়াতে, আপনারা কিন্তু কষ্টের স্টোরি আমরা জানি, কিন্তু যারা এর আগে টক শো করেছে আমাদের সাথে তারা কিন্তু এভাবে কথা বলতে পারতেন না। আমি আপনাকে এপ্রিসিয়েট করছি, কিন্তু কিন্তু সত্যিটা বলেন, মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো নয়। না, আমরা আমাদের মিথ্যা রাজনৈতিক দাঁড় করবো না। এই যে যুদ্ধ অপরাধী দল বললেন, শোনেন, আপনি একটা বিচার না হলে আমি শেষ কাউকে করি অপরাধী বলা যায়? চলে যাবো, আপনি এটা আমি বলেন, চলে যাবো, বিচার না আমি হলে শেষ চলে করে গেলে নিই। তো হবে না, আপনারা যুদ্ধগুলো শিখতে হবে জামাতকে, ভাই। আমার অনুরোধ, আপনারা জামাতকে যে গোষ্ঠীটা এখন টকশোতে আসছেন, আমার কথাটা এত ভালো লাগছে, দুই তিনটা কথা আপনার শাহরিয়ার কবিরকে আমি স্যালুট করবো। আপনারা জামাতের আমির সহ মজলিস শুরার সদস্যদের বোঝান যে ভাই আমরা বিব্রত হই, আমরা শিক্ষিত মানুষ, গুণী, আমরা আর মৌলানা নাই, আমরা কাঠ মৌলবি নাই, আমরা মাদ্রাসায় নাই, আমরা মুয়াজ্জিন নাই। আসলে আপনারা জ্ঞানের প্রদর্শন করছেন, কিন্তু সেই জ্ঞানটাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু একদিন আপনাদেরকে একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। শেষ করে আবার দুটো কথা বলি। ছাত্রলীগের এই মুহূর্তে ছাত্রলীগকে আমরা ডিবেটে আনবো না, কিন্তু তাদের নেতা, সর্বোচ্চ নেতা মহিলা ছিল। মহিলাদের বিষয়ে অবস্থান খুব ক্লিয়ার করতে হবে জামাতকে। তার মানে তারা বলে দিয়েছে বাংলাদেশের 52% যে শিক্ষার্থী এই মুহূর্তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা, তাদের ভবিষ্যৎটা সেক্রেটারি হবে, প্রমোশনটা ওই পর্যন্ত লিমিটেড। তারা প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা রাষ্ট্রপতি হতে পারবে। আমি জানি না, এই খোলাসা অবস্থান থেকে একটা কথা উনি ভালো বলেছেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং ওই জন্য ওনাকে আমি এপ্রিসিয়েট করলাম যে ভাই এইটা আমার অবস্থান, তুমি ভোট দিলে দাও না দিলে না। এই কথাগুলোকে ঘুরিয়ে আজকে শাহরিয়ার যেমন বললেন, এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে জামাত বলার চেষ্টা করছে, যেটা অত্যন্ত ধিক্কার জানাই। ইসলামে ক্লিয়ার কাট কথা একদম ব্যাখ্যা দিয়ে বলার সুযোগ আছে, সেই ব্যাখ্যাটা জামাত ইসলাম দল হিসেবে দিচ্ছে না, যেহেতু উনি দলের কোনো পদে আছেন কিনা শাহরিয়ার আমি জানি কি না। ক্লিয়ার কাট বলার সুযোগ আছে? কি ক্লিয়ার কাট বলার সুযোগ আছে? ক্লিয়ার কাট অবশ্যই জামাতের এমবিগুইটি আছে, দারুণ দ্বিচারিতা আছে। এটা ইসলামে আরো ক্লিয়ার কাট কি বড় বলার সুযোগ আছে? কোনটা? মানে আপনি বলছেন না ইসলামে ক্লিয়ার কাট বলার সুযোগ আছে, মানে ইসলামে কি বলার সুযোগ আছে যেটা যেমন অবশ্যই ইসলাম আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেমন নির্ধারণ করে দিয়েছে, আপনিও জানেন কত লাখ ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসছে। আপনি রোজার সংখ্যা আমরা জানি, এটা সাহেব হচ্ছে আরো ভালো জানবেন, ইসলামিক স্কলারও বটে, অনেক কথা বলেন, কিন্তু এটা ক্লিয়ার, ইসলাম একটা ক্লিয়ার ধর্ম, স্বচ্ছ, কি করলে কি হয় বলা যায়। কিন্তু এই স্বচ্ছ ধর্মটাকে ব্যবহার করে কার্ড দেখে, আমি সাহেবের বলে গেলাম দাড়িপাল্লাটা আমি চিন্তা করছি যদি পরে বেহেশতে যাওয়া যায়, আপনি থাকলে আমি এটা এক্সপ্লেনেশন দিয়ে দিব ভাই। আমি না কিছুক্ষণ থাকবো, দেখে নিন আপনি, যেহেতু তো আমি এই পর্বটা শেষ করে এই বলে যে আইডিওলজিক্যালি ইসলাম থেকে অনেক বিচ্ছিন্ন একটা দল জামাতে পরিণত হয়েছে। এনাদের মতো মানুষদের আমরা স্বাগত জানাই, এবং জামাত যে সুযোগটা তৈরি করছে, যারা কষ্ট করে বাইরে ছিলেন, দেশে এসে পড়ালেখা করছেন, নিজেকে প্রতিষ্ঠিত, প্রত্যেকের স্টোরিটাই কঠিন। আমি অনেককে চিনি এখানে, শিশির মনির আমার হলেরই ছোট ভাই, ওর স্টোরিও জানি কত কষ্ট করে, সারের ভাইয়ের স্টোরি দেখলাম। আমরা পজিটিভ থাকতে চাই, কিন্তু এই যে ব্রেন গুলোকে একটা পরিশীলিত মাত্রায় সিদ্ধান্তটা নিই যে আমরা ইনসাফ টিনসাফ না বলে, ইনসাফের শব্দটা ভেন, যদি বলে যে আমি ইসলাম যেভাবে চলেছে আমরা ওইভাবে চলবো, অর্থাৎ আমরা যেটাকে আমরা বলছি যে কি বলে শরিয়া, আমরা শরিয়া আইনে চলবো, শরিয়া আইনে চলবো, তাহলে জামাত মোটা দাগে অন্যান্য দলগুলোর, একটা রাইটিস্ট পার্টিগুলোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। আমার উপদেশ হবে সারের ভাইকে, জামাতের আমিরকে বোঝানো যে ইসলাম শব্দটা কেটে দিয়ে
অন্য একটা নাম দিয়ে এনাদের মতো ব্রিলিয়ান্ট লোকগুলো আছে, তাদেরকে নিয়ে সত্যিই ভালো রাজনৈতিক দল তারা করতে পারে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। মানে ওই যে এইটা আমাকেও এটা একটু অনেক না বুঝিয়ে না বলেন আগে ওনার সাথে না একটা ছোট্ট উনি এক অনেক লাইনে বলে দেই সামারি করে প্রশ্নটা যে